ভারতীয় পণ্য বর্জন, আওয়ামী লীগের জ্বালারে জ্বালা। এবং সর্বশেষ জানাবো, অর্থনীতিকে ডুবিয়েছে পুঁজিবাজার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতীয় পণ্য বর্জন, আওয়ামী লীগের জ্বালারে জ্বালা। বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জন কর্মসূচি চলছে। ফ্রান্স প্রবাসী বাংলাদেশি লেখক পিনাকি ভট্টাচার্য ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছিলেন। মূলত 7 জানুয়ারির ডামি নির্বাচনে ভারতের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে এই ডাক দিয়েছিলেন পিনাকি ভট্টাচার্য। তার আহ্বানের সাড়া দিয়ে মানুষ যে ভারতীয় পণ্য বর্জনে এত সাড়া দেবে তা হয়তো বাংলাদেশ বা ভারত কোনো দেশেরই সরকার বুঝতে পারেনি বিএনপিও। যতই দিন গড়িয়েছে ততই বেড়েছে ভারতীয় পণ্য বর্জনের গতি। একটি সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে ইন্ডিয়া আউট নামের এই কর্মসূচি। সাধারণ মানুষ একে একটি বাস্তবসম্মত প্রতিবাদ হিসেবেই নিয়েছে। এক পর্যায়ে এই কর্মসূচির সাথে বিএনপি সংহতি প্রকাশ করে। যতদিন এই কর্মসূচি পিনাকি ভট্টাচার্যের অর্থাৎ একজন ব্যক্তির ডাকা সামাজিক আন্দোলন ছিল, ততদিন তাতে কোনো রকম ক্রিয়া প্রতিক্রিয়া দেখায়নি সরকার বা আওয়ামী লীগ। কিন্তু যখনই এই কর্মসূচিতে বিএনপির সংহতি প্রকাশ করলো, তখন তারা যেন গর্ত থেকে বের হয়ে গেল। তারা এই কর্মসূচিকে বিএনপির কর্মসূচি হিসেবে প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস চালাতে শুরু করলো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতীয় পণ্য বর্জনের নামে বিএনপি এখন দেশের অর্জনকে ধ্বংস করতে চায়। তিনি বলেন, পণ্য বর্জন এটা কি সম্ভব? বাংলাদেশ ও ভারতের যে অবস্থা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে লেনদেন, যে আদান প্রদান হয়ে থাকে, তার মধ্যে এমন বর্জনের প্রস্তাব বাস্তবসম্মত কিনা? আসলে তারা ভারতীয় পণ্য বর্জনের নামে দেশের অর্জনকে ধ্বংস করতে চায়। তিনি আরও বলেন, পাকিস্তান আমল থেকে যে অপপ্রচার শুনেছি, কোনো রাজনৈতিক ইস্যু যখন থাকে না, তখন একটাই ইস্যু আওয়ামী লীগের বিরুদ্ধে নিয়ে আসে। আগে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আনতো আর এখন শেখ হাসিনার বিরুদ্ধে আনে। সেটা হচ্ছে ভারত বিরোধিতার ইস্যু। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে, দেশের জনগণ তাদেরই বয়কট করবে। তিনি আরও বলেন, পাকিস্তান আমল থেকে ভারত বিরোধিতার নামে সাম্প্রদায়িক রাজনীতি চলছে। আজকে ভারতীয় পণ্য বয়কটের ডাক তারই অবিচ্ছেদ্য অংশ। শুধু ওবায়দুল কাদেরই নন, এ বিষয়ে সরব আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও। তারও অভিমত, ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে দেশের বাজার অস্থিতিশীল করে তোলার পাশাপাশি দ্রব্যমূল্য বাড়ানোই বিএনপির মূল উদ্দেশ্য। তিনি বলেছেন, বাংলাদেশে ভোগ্য পণ্য থেকে শুরু করে অনেক পণ্যই ভারত থেকে আসে। ভারতের সঙ্গে আমাদের হাজার হাজার কিলোমিটার সীমান্ত। কিছু সীমান্ত বাণিজ্য হয় বৈধভাবে। ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে দেশের বাজার অস্থিতিশীল করে তোলা ও দ্রব্যমূল্য বাড়ানোই বিএনপির মূল উদ্দেশ্য, যাতে জনগণের ভোগান্তি হয় এবং পণ্যের মূল্য বাড়ে। আগেই বলা হয়েছে, ভারতীয় পণ্য বর্জনের যে চলমান কর্মসূচি তা বিএনপির কর্মসূচি নয়, পিনাকি ভট্টাচার্যের ডাকা কর্মসূচি। 7 জানুয়ারির ডামি নির্বাচনের পর ওই মাসের মাঝামাঝি ইউটিউবের মাধ্যমে ইন্ডিয়া আউট নামের কর্মসূচি ঘোষণা করেন পিনাকি ভট্টাচার্য। প্রথম দিকে অনেকে মনে করেছিলেন এটা ফেসবুক আর ইউটিউবে সীমিত থাকবে, তবে তা হয়নি। সাধারণ মানুষ কর্মসূচিটি লুফে নেয়। জানুয়ারিতেই ভারত থেকে পণ্য আমদানিকারকরা বুঝতে পারেন যে একটা ভাটার টান শুরু হয়েছে। বিভিন্ন সুপার শপ ভারতীয় পণ্যে নানা রকম ছাড় দিতে শুরু করে। তবে মানুষকে ভারতীয় পণ্যের দিকে টানা যায়নি। বিশেষ করে প্রসাধন সামগ্রী বিক্রিতে ধস নামে। কোনো রকম প্রচারণা নেই কোনো রকম সাংগঠনিক তৎপরতা। তারপরও ভারতীয় পণ্য বর্জনে মানুষের অংশগ্রহণ বাড়তে থাকে। বিশেষ করে ভোট বঞ্চিত তরুণ বা যুবক, যারা গত 3টি নির্বাচনের কোনোটিতেই ভোট দিতে পারেনি, তারা উপলব্ধি করেন যে বাংলাদেশে যেন নির্বাচনের পেছনের শক্তি ভারত, বিশেষ করে মোদী সরকার। তাই তারা নীরব এ প্রতিবাদে সক্রিয় হয়ে ওঠে। কোনো রকম পিকেটিং নয়, নিজে থেকে ভারতীয় পণ্য না কেনার সিদ্ধান্ত নেয় মানুষ। ভারতীয় পণ্য বর্জনের এই কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ দেখে আওয়ামী লীগের পাগল হওয়ার দশা।
ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে প্রায় শেষ করে একটি কথা বলে থাকেন, জ্বালা রে জ্বালা। শেখ হাসিনার সরকার নাকি এত উন্নয়ন করেছে যা দেখে বিএনপির গায়ে জ্বালা ধরে গেছে, তাই তিনি বলেন জ্বালা রে জ্বালা। বাংলাদেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ভারতীয় পণ্য বর্জন কর্মসূচির সফলতা দেখে ভারতের কতটা জ্বলছে তা এখনো বোঝা যাচ্ছে না। তবে ওবায়দুল কাদের আর হাসান মাহমুদ সহ আওয়ামী লীগের যে খুব জ্বলছে তা স্পষ্ট। তাদের উদ্দেশ্যে এখন জনগণের বলার পালা, জ্বালা রে জ্বালা। অর্থনীতিকে ডুবিয়েছে পুঁজি পাচার। গত এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দেশ থেকে বিদেশে পুঁজি পাচার। পুঁজি পাচার ব্যাপকভাবে বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার প্রতি বছর যা হওয়ার কথা তার চেয়ে 1 থেকে 1.5% কম হচ্ছে। এই ক্রমবর্ধমান পুঁজি পাচারের কারণে প্রাইভেট সেক্টরের বিনিয়োগ জিডিপির অনুপাত 24% আশেপাশে ঘুরপাক খাচ্ছে। যদিও সরকারি বিনিয়োগ জিডিপির অনুপাত বেড়ে 7% ছাড়িয়ে যাওয়ায় দেশের জিডিপি প্রবৃদ্ধির হার তেমন কমছে না। গত প্রায় 2 বছর ধরে বাংলাদেশের অর্থনীতি বহু ধরনের সংকটে নিমজ্জিত। সংকটগুলোর প্রায় প্রতিটি গুরুতর। বৈদেশিক মুদ্রার রিজার্ভের বিপজ্জনক পতন, টাকার হিসাবে ডলারের অব্যাহত মূল্য বৃদ্ধি, প্রবাসী বাংলাদেশিদের রেমিটেন্স প্রেরণে হুন্ডি ব্যবসার ক্রমবর্ধমান প্রভাবে ফরমাল চ্যানেলে রেমিটেন্স প্রবাহে স্থবিরতা কিংবা পতন, ব্যাপক ডলার সংকটের কারণে আমদানি এলসি খুলতে অপারগতা, কার্ব মার্কেটে হু হু করে ডলারের দাম বেড়ে 2021 সালের 87 টাকা থেকে 2023 সালের ডিসেম্বর 127 টাকায় উল্লম্ফন ও বাংলাদেশি টাকার বৈদেশিক মানের প্রায় 27% অবচয়ন, আমদানিতে ওভার ইনভয়েসিং ও রফতানিতে আন্ডার ইনভয়েসিং পদ্ধতিতে দেশ থেকে বিদেশে ব্যাপক পুঁজি পাচার, হুন্ডি পদ্ধতিতে দেশ থেকে বিদেশে ক্রমবর্ধমান ব্যাংক ঋণ পাচার, খেলাপি ব্যাংক ঋণ সমস্যার বিপজ্জনক অবনতি, রফতানি আয় দেশে ফেরত না এনে সেগুলো দিয়ে বিদেশে ঘরবাড়ি ব্যবসাপাতি ক্রয়, অভ্যন্তরীণ অর্থনীতিতে লাগামহীন মূল্যস্ফীতির প্রকোপ, দুর্নীতি ও পুঁজি লুণ্ঠন সম্পর্কে সরকারের অব্যাহত নিষ্ক্রিয়তা, দেশের ব্যালেন্স অব পেমেন্টসের কারেন্ট অ্যাকাউন্টে গত 4 বছর ধারাবাহিক ঘাটতি পরিস্থিতি, ব্যালেন্স অব পেমেন্টসের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে বহুদিন পর সৃষ্ট বিপজ্জনক ঘাটতি পরিস্থিতি, 2022-23 অর্থ বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ প্রায় বন্ধ হয়ে যাওয়া, 2023 সালে রফতানি আয়ের প্রবৃদ্ধি স্তিমিত হয়ে যাওয়ার লক্ষণ ইত্যাদি। এই সমস্যাগুলোর প্রতিটি যে কোনো দেশের অর্থনীতির জন্য অত্যন্ত খারাপ খবর এবং সরকারের কাছে বড় সমস্যা হিসেবে বিবেচিত হওয়ার কথা। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে এই সমস্যাগুলোর সত্ত্বেও দেশের অর্থনৈতিক অবস্থাকে কুসুমাস্তীর্ণ মনে হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও গত বছরের শেষের দিকে তার এক সাক্ষাৎকারে এসব সমস্যার অস্তিত্বকে স্বীকার করেছেন, কিন্তু তার বক্তব্যের সমাধানের সুনির্দিষ্ট পদক্ষেপগুলো কি হবে তার হদিস পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক সময়ের অর্থনৈতিক এই সমস্যাগুলোর পেছনে প্রধান কারণ বিদেশে পুঁজি পাচার বেড়ে যাওয়া। পুঁজি পাচারের একদিকে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থাকে গভীর সংকটে ফেলছে, অন্যদিকে আগামী প্রজন্মের ভবিষ্যৎ লুণ্ঠিত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে পুঁজি পাচার কি? দেশ থেকে দেশের বাইরে অবৈধভাবে অর্থ সম্পদ চলে যাওয়াকে অর্থনীতির ভাষায় পুঁজি পাচার বলা হয়। যতই দিন যাচ্ছে ততই বাংলাদেশ থেকে পুঁজি পাচার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অনেক কারণেই পুঁজি পাচার হয়, তার মধ্যে হতাশাজনক হলেও সত্যি বিনিয়োগ না হওয়ায় পুঁজিও পাচার হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, 21 পদক প্রাপ্ত অর্থনীতিবিদ ও আমার শিক্ষক ডক্টর মইনুল ইসলাম পুঁজি পাচারকারীদেরকে জাতির 1 নম্বর দুশ্মন হিসেবে আখ্যায়িত করেছেন। যদি ব্যাপক হারে বিদেশে পুঁজি পাচার না হতো তাহলে অর্থনীতি এখন এত সংকটে পড়তো না। বাংলাদেশ থেকে টাকা যে নিয়মিত ভিনদেশে পাচার হয়ে যায় তা নিয়ে কখনোই কোনো সন্দেহ ছিল না, এখনো নেই। যত সময় গড়িয়েছে টাকা পাচারের পরিমাণ তত বেড়েছে। অর্থনীতির আকার বড় হওয়ার পাশাপাশি পাচারকৃত টাকার অঙ্কও বেড়েছে। তবে ঠিক কী পরিমাণ বা কত টাকা পাচার হয় তার নির্ভরযোগ্য পরিসংখ্যান পাওয়া কঠিন। বিভিন্ন রকম হিসেব নিকেশের ভিত্তিতে অনুমিত কিছু সংখ্যা মেলে।
যেমন বাংলাদেশ অর্থনীতি সমিতি গত বছর মে মাসে বিকল্প বাজেট প্রস্তাব তুলে ধরার সময় বলেছিল যে 50 বছরে দেশ থেকে প্রায় 12 লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। সে হিসেবে গড় বছরে অন্তত 24,000 কোটি টাকা করে পাচার হয়েছে। আবার ওয়াশিংটন ভিত্তিক গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে 2009 থেকে 2015 সময়কালে মোট অন্তত 827 কোটি ডলার পাচার হয়েছে, যা টাকার অঙ্কে 91,000 কোটি টাকার বেশি। মানে বছরে 15,000 কোটি টাকার বেশি পাচার হয়েছে পণ্য আমদানিতে অধিক মূল্য ও পণ্য রপ্তানিতে কম দর দেখিয়ে। যেহেতু টাকা পাচার পরিমাপের কোনো সার্বজনীন পদ্ধতি বা আন্তর্জাতিক মাপকাঠি নেই, সেহেতু বিভিন্ন সূচকে বিভিন্ন রকম সংখ্যা মেলে। 2019 সালে সংযুক্ত আরব আমিরাত গোল্ডেন ভিসা পদ্ধতি চালু করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।